ভাবির ফেভারিট প্লেয়ার কে আপনি? না না না, ওর ফেভারিট প্লেয়ার জাসপ্রীত বুমরা। বুমরা কেন? আমি জানি না বাট ওর বুমরাকে খুব পছন্দ। মানে কোনো জিজ্ঞেস করছেন যে মানে বুমরা কেন? বাংলাদেশে কেউ হইতে পারতো মানে? না দেখেন, বাংলাদেশে যদি আমি বলি বা ওভারঅল ইন জেনারেল যদি আমি ওকে জিজ্ঞেস করি বা আপনারা যদি জিজ্ঞেস করেন, ও আমার কথাই বলবে। আর্জেন্টিনা না ব্রাজিলের সাপোর্টার? আর্জেন্টিনা। ভাবি কি আর্জেন্টিনা। এটা তো মিলে গেছে তাহলে। দুজনের ফেভারিট প্লেয়ার তাহলে মেসি। হ্যাঁ, ইগো থাকা ভালো, বাট পজিটিভ ইগো থাকা খুব ইম্পর্টেন্ট। ইগো আমার নাই সেটা বলবো না। কখনো কি মনে হয় যে আপনাকে নিয়ে সমালোচনাটা একটু বেশি হয়? এটার পেছনে আমি মনে করি আমারই দোষ। আমি যদি ভালো ক্রিকেট খেলি, রেগুলার যদি আমি পারফর্ম করতে পারি, তাহলে এই জিনিসগুলো হবে না। পাশাপাশি আমি এটাও বলবো যে অনেক সময় পারফরমেন্সগুলো ওইভাবে হাইলাইট হয় না, এটাও একটা জায়গা আছে। বাট আমি আসলে এই জায়গাটাতে অন্য কোনো মানুষকে আমি দোষ বা কোনো কিছু দিতে চাই না। এটা আমি মনে করি পুরোপুরি আমার ফল্ট, যে এই জায়গায় যদি আমি কনসিস্টেন্টলি রান করতে পারতাম তাহলে এই জিনিসগুলো হতো না। ভাই আপনি এখন টি-20 দলে নাই, সামনে বিশ্বকাপ না হোক, মানে টি-20 দলে ফেরার ওই ইচ্ছাটা বা স্বপ্নটা এখনও দেখেন কিনা? আপনি সময় ক্যাপ্টেন ছিলেন এবং একটা সিরিজের কথা যদি বলি, ইংল্যান্ডে আমরা হোয়াইট হাউস করলাম, আমাদের এইখানে এসে আপনি ক্যাপ্টেন, আপনি পারফর্মও করেছেন। ওই শান্তকে আমরা আবার ব্যাক পাবো কিনা এবং আপনি চেষ্টা করছেন কিনা? আমি এটা বিশ্বাস করি যে আমি ওই জায়গায় ফেরত আসবো। আপনি ইংল্যান্ডের সিরিজের কথা বললেন, ওটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে তারপরে আমাদের দেশে এসেছিল, আমরা হোয়াইট ওয়াশ করেছিলাম এবং ওই সিরিজটা আমার খুব ভালো গিয়েছিল। আমি সম্ভবত প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলাম, বাট ওটা পাস্ট। আমি মনে করি এই সময় রিসেন্ট টাইমে আমি টি-20 ফরম্যাটটা ভালো করিনি এবং এই জায়গাটাতে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যেটা নিয়ে আমি অলরেডি কাজ করছি। এবং সামনে একটা বড় প্ল্যাটফর্ম, বিপিএলের মতো একটা জায়গা, এখানে যদি পারফর্ম করতে পারি, যদি তারপরে সিলেক্টররা মনে করেন, অবশ্যই ডেফিনেটলি। বাট এটার জন্যে সবসময় ওই ইমপ্রুভমেন্টের জায়গাটা আছে এবং ওটা নিয়ে আমি যথেষ্ট কাজ করছি। ইমপ্রুভমেন্টের জায়গাটার কথা বলছিলেন, মানে কি মনে হয় যে আপনার আসলে এই জায়গাটা একটু ইমপ্রুভমেন্ট দরকার? বা আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যে সময় বাদ পড়েছি বাংলাদেশ টিম থেকে, টি-20 টিম থেকে, তখন আমি রান করছিলাম কম বেশি, এমন না যে একদমই রান করছিলাম না, 30-40 এরকম হয়তো বা করছিলাম, বাট স্ট্রাইক রেটের জায়গাটা একটু নিচের দিকে ছিল। সো আমি মনে করি যে এই জায়গাটাতে স্ট্রাইক রেটটা আর একটু যদি বেটার অবস্থানে আমি নিয়ে যেতে ওই সময় নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো বাদ পড়তাম না। সো ওইটা নিয়েই মেন ফোকাস, যে স্ট্রাইক রেটটা কীভাবে আর একটু ওপরের দিকে নিয়ে যেতে পারে এবং পাশাপাশি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কীভাবে ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারি টি-20-তে, ওইটার দিকে মেন ফোকাস থাকবে এবং এটা করতে পারলে আমি মনে করি ব্যাক করতে পারবো। এবার আপনি বিপিএলে রাজশাহীর হয়ে খেলবেন, আপনার বিভাগ, এবং আপনি হয়তো ক্যাপ্টেন্সি করেন, জানি না এখনো ক্যাপ্টেন্সির কথা আলোচনা হয়েছে কিনা, কিন্তু দলটা যেরকম হয়েছে আপনি তো আশাবাদী হয়তো বা? না, খুবই খুশি। আমার মনে হয় যে অকশনে আমরা যেরকম টিমটা করতে চেয়েছি, আমরা অলমোস্ট ওরকম টিম করতে পেরেছি। আমাদের ওভারসিজ মোটামুটি ভালো আমরা নিয়েছি। পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলি, এই টিমটা নিয়ে অনেক দূরে যাওয়া সম্ভব। এবং একটা জিনিস যদি আপনি দেখেন, আমাদের টিমে অনেক অলরাউন্ডার, যেটা একটা টি-20 টিমে খুবই ইম্পর্টেন্ট। সো এই দিক থেকে আমি বলবো যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, রাজশাহীর প্লেয়ার হিসেবে আমি খুবই খুশি যে আমাদের কম্বিনেশনটা খুব ভালোভাবে আমরা দাঁড় করাইতে পারবো। ভাই আপনাকে প্রথম থেকে আসলে, আপনি যখন আন্ডার-19 ছিলেন তখন থেকে আসলে আপনাকে ক্যাপ্টেন ম্যাটেরিয়াল হিসেবে বিবেচনা করা হয় এবং আপনি অনেক জায়গায় দায়িত্ব পালন করছেন, মানে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি আসলে করেছেন। তারপরে আবার টেস্টের পরে আপনার ওই গলে শ্রীলঙ্কাতে ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়া, তারপরে আবার নেওয়া, মানে এই কী ভাবনা থেকে আসলে আবার আপনি ক্যাপ্টেন্সিটা নিয়েছেন, যদি একটু বলতেন আর কি। না, আমার কাছে মনে হয় যে আমি এর আগেও যেটা বলেছি যে ব্যক্তি নাজমুল হোসেন শান্তর থেকে দলটা খুবই বড়। আমার মনে হয় যে যেটা হয়ে গেছে ওটা তো পাস্ট। পরবর্তীতে ক্রিকেট বোর্ডের সাথে একটা হেলদি কনভারসেশন এবং যে জায়গায় আমাদের গ্যাপ ছিল কমিউনিকেশানে, ওইগুলো ঠিকঠাক করার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ টিমের হয়ে আবার ক্যাপ্টেন্সি করাটা জরুরি। এবং আমি মনে করি যে ক্রিকেট বোর্ড ওই সাপোর্টটুকু করেছেন এবং যেই গ্যাপের কথা আমি বললাম, ওই গ্যাপগুলো ফুলফিল হবে এই ধরনের একটা কমিউনিকেশন ছিল। সো সব মিলে রিসেন্টলি যেই সিরিজটা খেললাম ওইটাতে ওই অনুযায়ী করতে পেরেছি। সো এই কারণেই আবার ফেরত আসা, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে ব্যক্তি নাজমুল হোসেন শান্তকে নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নাই আমি মনে করি। শান্ত ভাই, আপনি ওয়ানডের ক্যাপ্টেন ছিলেন, এখন আবার নতুন করে ভাইস ক্যাপ্টেন হওয়া, কোনোভাবে কি ইগো হার্ট করে কখনো, বা এই চিন্তাটা আসলে কি, মানে কীভাবে নেওয়া? আসলে অনেক বড় বড় ক্রিকেটে আছে পরবর্তীতে ভাইস ক্যাপ্টেন নিতে চান না, মানে আপনি ক্যাপ্টেন থাকলে আবার ভাইস ক্যাপ্টেন্সিটা নেবেন, আসলে কোন চিন্তা থেকে? ইগো থাকা ভালো, বাট পজিটিভ ইগো থাকা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এইগুলো চিন্তা করার থেকে খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ টিমে কি দরকার এবং বাংলাদেশ টিমের উন্নতির যেই জায়গাগুলো আছে ওই জায়গাগুলোয় অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা কন্ট্রিবিউট করতে পারি কিনা। সো ক্রিকেট বোর্ড মনে করেছেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে এই পজিশনটাতে যদি আমি আবার আসি,
তাহলে টিমের উপকার হবে এবং ক্রিকেট বোর্ডে যারা আছেন তারাও এই জিনিসটা মনে করেছেন। সো এই কারণেই আসা। ইগোর জায়গাটা দূরেই থাক, আর আমি ইগো আমার নাই সেটা বলবো না, বাট আমি ইগোটা পজিটিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করি। যখন বিয়ে করেছেন বা তার পরবর্তী যখন সন্তান হয়েছে, মানে এই জিনিসটা আপনি ফিল করেন কিনা যে আপনার দায়িত্ববোধটা বেড়েছে মাঠের মধ্যে? না, ডেফিনেটলি আমার মনে হয় যে আমি যেভাবে বড় হয়েছি, আমি যদি একদম শুরুর থেকে কথা বলি, আমি শুরু থেকেই রেসপন্সিবিলিটিস নিয়ে বড় হয়েছি। যখন আমি বিয়ে করিনি তার আগে থেকে আমি ওই রেসপন্সিবিলিটিসটা সবসময় আমার মধ্যে ছিল এবং ওইটা নেওয়ার আমি চেষ্টা করেছি। সো শুরু থেকে ওই জিনিসটা থাকার কারণে একটু সহজ হয়েছে মাঠের ভেতরে ওই দায়িত্বগুলো নেওয়া। পরবর্তীতে যখন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, ডিফারেন্ট একটা রোল প্লে করা লাগে এখন ফ্যামিলিতে। সো আমি মনে করি যে স্পেশালি বিয়ে হওয়া এবং বাচ্চা হওয়ার পরে কাজটা তুলনামূলকভাবে আরও সহজ হয়ে গেছে, মাঠের ভেতরে ডিসিশন নেওয়া বা দায়িত্বর জায়গাটা যেটা আপনি বললেন। সো এটা একদিক থেকে হেল্প করে। শান্ত ভাই, শ্রীলঙ্কার একটা ঘটনা আমি মনে করতে পারি, গলেই সম্ভবত আপনি সেঞ্চুরি করলেন এবং ভাবি, আমি পেস বক্সে ছিলাম, পেস বক্সের সাথে আসে ফ্যামিলিরা তার খেলা দেখে, ভাবি দৌড়ে দৌড়ে যাচ্ছিলেন আর কি ওই ফ্যামিলি কেবিনে। তো ভাবি কি সবসময় খেলা দেখে এবং সবসময় এক্সাইটেড থাকে আপনার ম্যাচ নিয়ে এরকম? খেলা দেখে, বাট একদম মানে বল বাই বল দেখার সুযোগ হয় না, কারণ একটু টেনশনও করে, একটু নার্ভাসও থাকে, এটা খুবই স্বাভাবিক। বাট পাশাপাশি এখন বাচ্চা হয়েছে, ওকেও সময় দিতে হয়, বাট খেলা নিয়ে এক্সাইটেড থাকে। ভাবির ফেভারিট প্লেয়ার কি আপনি? না, ওর ফেভারিট প্লেয়ার জাসপ্রীত বুমরাহ। বুমরাহ কেন? আমি জানি না, বাট ওর বুমরাহকে খুব পছন্দ। মানে কোনো জিজ্ঞেস করছেন যে মানে বুমরাহ কেন? বাংলাদেশে কেউ হইতে পারতো মানে? না, দেখেন, বাংলাদেশে যদি আমি বলি বা ওভারঅল ইন জেনারেল যদি আমি ওকে জিজ্ঞেস করি বা আপনারা যদি জিজ্ঞেস করেন, ও আমার কথাই বলবে, বাট আমাকে সত্যিটাও কিন্তু বলে। সো আমি জিজ্ঞেস করেছিলাম ফেভারিট ক্রিকেটারকে, ও বুমরাহর কথা বলেছিল, এবং কেন না, আমি মনে করি যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলার অল থ্রি ফরম্যাট। সো এটা আমি খুশি হয়েছি যে ও বুমরাহর নাম বলেছে। অনেকে হইলে অনেক নন নাম বলতো, যে বিরাট কোহলি বা রোহিত শর্মা বা সাকিব আল হাসান বা তামিম ইকবাল এই ধরনের নাম বলতো, বাট বুমরাহর নাম বলবে এটা আমিও এক্সপেক্ট করিনি। সো এই নামটা শুনে আমার মনে হয়েছে যে না, ক্রিকেট টুকটাক একটু মনে হয় ভালোই ফলো টলো করে। ভাইয়া, মানে ফুটবল নিয়েও তো অনেক সময় আমাদের তর্ক বিতর্ক হয় ফ্যামিলির মধ্যে। আর্জেন্টিনা না ব্রাজিলের সাপোর্টার? আর্জেন্টিনা। ভাবি কি? আর্জেন্টিনা। এটা তো মিলে গেছে, তাই মিলে গেছে। ফেভারিট প্লেয়ার তাহলে মেসি। হ্যাঁ। আপনার বাংলাদেশ ক্রিকেটিং ক্যারিয়ারের বেস্ট মোমেন্ট আসলে কোনটা? আমার নিজের পার্সোনাল নাকি ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের? মানে যেটা মনে হলে একটু ভালো লাগে, একটু মনের মধ্যে একটু ভালো ফিল হয় আর কি। না, আমার কাছে মনে হয় যে 2007-এর যেই ওয়ার্ল্ড কাপটা ছিল বাংলাদেশের এবং ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, এটা খুবই স্পেশাল ছিল। মানে দেখে খুবই আনন্দ পাইছি। চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ম্যাচ ছিল যেটা রিয়াদ ভাই এবং সাকিব ভাই জিতাইছিল, ওই একটা ম্যাচ ছিল যেটা দেখে খুবই আনন্দ পাইছি। আমার পার্সোনাল কথা যদি বলি, আমার মনে হয় যে বেস্ট মোমেন্ট ছিল আমার টেস্ট 100, আমার প্রথম টেস্ট 100 যেটা আমি শ্রীলঙ্কার এগেনস্টে শ্রীলঙ্কাতে করেছিলাম, ওইটা আমার খুব ভালো একটা মোমেন্ট ছিল। আপনার একটা ট্রেডমার্ক সেলিব্রেশন আছে 100-এর পরেই দেখা যায়, আসলে লাস্ট টাইম আমরা গলেও দেখেছি আপনার ওই সেলিব্রেশনটা। এটার পেছনে কোনো গল্প আছে কিনা, নাকি এমনিতেই আসলে হয়ে গেছে? না, এরকম কিছু না, সবসময় টিমের জন্য কন্ট্রিবিউট করতে ভালো লাগে। তো সেলিব্রেশনের পেছনের কারণ হলো, আমার মনে হয় ড্রেসিং রুমে যে মানুষগুলো থাকেন, তারা প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক হেল্প করেন, কোচিং স্টাফ থেকে শুরু করে প্লেয়ার, সবাই কিন্তু অনেক সাপোর্টিভ। সো ওই সেলিব্রেশনের উদ্দেশ্যটাই কিন্তু ড্রেসিং রুমের উদ্দেশ্যে দেওয়া। সো এটা এখন সচরাচরই হয়ে যায়, চেষ্টা করি যে যত বেশি রেগুলারলি এটা করতে পারি।